জনাব ডক্টর আব্দুল মান্নান, একেবারেই গত কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। একটা বিষয় বারবার বলে এসছে যে জামাতের মধ্যে একটা ভাব আছে যে জামাত এই জোটের মধ্যে নিজেদেরকে অনেক প্রকার দাদাগিরিতে পর্যায়ে নিয়ে গেছে। যে মানে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এভাবে যে তাদের পীরকে ঢাকায় আনার পরেও আপনাদের কোনো মানে কেন্দ্রীয় যারা নেতৃত্বস্থানীয় আছে তাদের সঙ্গে মিটিং করতে পারেনি, এবং তারা বলছে যে এই জোটে আমরা কয়টা আসন পাবো সেটা কোনো মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় আমাদেরকে সম্মানটাই দেওয়া হয়নি। এটার উত্তর কি দেবেন? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক ইফতেখার তারিক ভাইকে ধন্যবাদ। আসলে বাংলাদেশের যে ইতিহাস আমরা দেখি, এই ইতিহাসে আলোচনা করলে আমরা মাঝে মাঝে লজ্জিত হই যে আমরা ঐক্যবদ্ধ হতে যেও বারবার পারি নাই। সেক্ষেত্রে আমি মনে করি আমাদেরও দুর্বলতা থাকতে পারে। আমি অন্যের দৌড় দেওয়ার চেয়ে নিজেদের আত্মসমালোচনাটাকে আমরা জোর দিই, যার কারণে আমরা কিন্তু বরাবরই ঐক্য বিনষ্ট হয় ইসলামপন্থীদের ভিতরে এরকম কোনো বক্তব্য আমাদের নেতৃত্বের পর্যায় থেকে কখনোই দেওয়া হয় না। একটা কথা আপনি বলেছেন দাদাগিরি না, দাদাগিরি না। এখানে আপনি জানেন যে আমাদের এই প্রক্রিয়ার সাথে কেন্দ্রীয় দুইজন নেতা খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং ডক্টর এইচ এম হামিদুর রহমান আজাদ। তো আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই কিন্তু লং টাইম কয়েকটা রিং পরানো লাগলো, উনি ইউনাইটেডে ভর্তি ছিলেন। পরবর্তীতে এসেও আবার উনি অসুস্থ হয়ে যান এবং অনেকগুলো মিটিং ওনারাই স্বীকার করেছেন নেতৃবৃন্দ। আমি ওনাদের অধ্যাপক আশরাফ আলী আকুন, ওনার সাথেও কথা বলেছি। বলছেন যে কথা বলতে যে অনেক সময় কি হয়েছে, হাসপাতালে যে আমরা তাহের ভাইয়ের সাথে কথা বলতেছি মিটিং করার জন্য, এবং সেখানে ওনার সুগার ফল করতেছে, ওনার হিমোগ্লোবিনের সমস্যা হচ্ছে, এগুলোর ভিতর দিয়েও কিন্তু উনি চালিয়ে যাচ্ছেন। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল যে সকল মানে অবস্থায় এই আলোচনাটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করা হয়েছে। আর আলোচনা যখন একটা পর্যায়ে চলে এসেছিল, তারপরে এসে কিন্তু এনসিপি, এলডিপি, এবি পার্টি তাদের আগমনটা হয়েছে। এই যে আগমনটাকে তো আমরা সবাই মিলে ওয়েলকাম করেছি। সেটাকে সবাই মিলে কি আলোচনা করেছিলেন? হ্যাঁ, আগমনটা তো সবাই মিলেই ওয়েলকাম করা হয়েছে। আগমন তো আমার কাছে খুব স্পষ্ট মনে আছে, যেদিন এনসিপির কথা আলোচনা হচ্ছিল সেই দিন আমি ইসলামী আন্দোলনের যিনি প্রধান পীর সাহেব রিজাউল করিম সাহেব, ওনার সাথে না নায়েবে আমির, যিনি আমির ইসলামী আন্দোলনের, ওনার সাথেই ছিলাম। তখন তাহের ভাইয়ের পক্ষ থেকে ওনার সাথে একটা ফোন আলাপ হচ্ছিল। আমি হুজুরের সাথে ছিলাম ওই দিন কোনো একটা মিটিং, বিশেষ করে আমার নির্বাচনী এলাকায় ধূপখোলা মাঠে, ওখানে ইসলামী আন্দোলনের চরমনায়ের ওখানে আপনার মাহফিল হচ্ছিল 3 দিন ব্যাপী, ওইটা কেন্দ্রিক একটা প্রোগ্রাম ছিল। তো সেখানে প্রথমেই আমি হুজুরের মুখ থেকেই শুনলাম যে এনসিপি আমাদের সাথে আসছে। তার মানে কি, যখনই আসছে তখনই কিন্তু কমিউনিকেশন হচ্ছে। আর সঙ্গত কারণে অনেক পুরাতন রাজনৈতিক দল হিসাবে এনসিপি, এলডিপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো জামাত ইসলামের নেতৃবৃন্দর সাথে এই লিয়াজোটার সাথে কি করতেছিল, লিঙ্ক করতেছিল, এবং সবাই মিলেই কিন্তু ওনাদেরকেও দায়িত্ব দেওয়া আছে যে এই অ্যাকোমোডেশনের জায়গাটা এখানে করা। এখানে তো দাদাগিরি না, এখানে একটা সমন্বয়কের ভূমিকা পালন করেছে। দাদাগিরি কেন? দাদাগিরির তো প্রশ্নই ওঠে না, এখানে একটা সমন্বয়কারীর ভূমিকা এসেছে। আরেকটা কথা আপনি বলেছেন যে এখানে আমরা ভাই বলেছেন যে ইসলাম কে এক বাক্স সব ইসলামী দল পরবর্তীতে এই জায়গা থেকে বের হয়ে গেছে। আমি তো মনে করি যে অনেকগুলো ইসলামী দল এখনও আমাদের এই ওয়ান বাক্স নীতিতে, আমরা কিন্তু বরাবরই বলে আসছি ইসলাম ও দেশপ্রেমিক শক্তি, এটা কিন্তু আমরা সব সময় বলে আসছি। আপনি যদি প্রিভিয়াস আমাদের সবগুলো বক্তব্য দেখেন, ইসলাম ও দেশপ্রেমিক শক্তিকে আমরা ঐক্যবদ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। আমরা শুধু বলি নাই যে শুধু ইসলামী শক্তি,
ইসলাম এবং দেশপ্রেমিক শক্তি যারাই হোক না কেন তাদের সাথে আমাদের ঐক্য হতে পারে, যারা নৈতিক অবস্থানে দৃঢ় থাকবে, অন্যায় করবে না, দুর্নীতি করবে না, লুটপাট করবে না, এবং একটা মৌলিক বিষয়গুলোতে আমিরে জামাত খুব বারবার এই বক্তব্যগুলো দিয়েছেন। এটার মাধ্যম দিয়ে কিন্তু ক্লিয়ার করা হয়েছে। যখন তারাও আমাদেরকে ওয়েলকাম করেছে তখন কিছুটা হইলেও সিট নিয়ে কি হয়েছে, মানে রিসাপল করতে হয়েছে। এই রিসাপল করতে যে আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান পার্সপেক্টিভে আপনার তো একটা বৈজ্ঞানিক নীতিমালা অবলম্বন করতে হবে। আমি যতদূর জানি, নেতৃবৃন্দের কাছ থেকে জানার সুযোগ হয়েছে যে পরবর্তীতে সিট বন্টন নীতিমালা নিয়ে যার যেখানে জনপ্রিয়তা আছে, জরিপের মাধ্যম দিয়ে অনেকগুলো জরিপ আছে, সেসব জরিপের মাধ্যম দিয়ে যেখানে জনপ্রিয়তা যাকে দিলে পাশ করে আসবে এরকম প্রার্থীকে কি করা হয়েছে, প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করা হয়েছে। আবার অন্য অন্য প্রার্থীকেও বা দলকেও এখানে একটা সম্মানজনক অবস্থায় রাখার ব্যাপারেও কি করা হয়েছে, ভূমিকা রাখা হয়েছে। শুধু যে জরিপে আগায় থাকলেই তাকে দেওয়া হয়েছে বিষয়টা তা না, কিন্তু জরিপে যদি সব জামাত ইসলামী এগিয়ে থাকে বা ইসলামী আন্দোলন এগিয়ে থাকে তাহলে অন্যদের কি অস্তিত্ব থাকবে না? তাদের অস্তিত্ব, সম্মান, মর্যাদা ধরে রাখার জন্য তাদেরকেও সবাই মিলে শক্তিশালী করা হয়েছে। এই নীতিগুলোকে অবলম্বন করে এই সিট বন্টনগুলো হয়েছে। আমরা এখানে তৃতীয় পক্ষের কোনো আছে কিনা জানি না, তবে আমি তো মনে করলাম যে এই অবস্থার কারণে সবচেয়ে আমাদের যারা প্রতিপক্ষ বিএনপি তারা সবচেয়ে খুশি হয়েছে, তারাই সবচেয়ে দূর থেকে হাততালি দিয়েছে। এবং আমি খুব স্পষ্টভাবে আপনাদের সামনে, ভাইয়ের সামনেই বলতে চাই, এই ঘটনার পরে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনি এখনো পর্যন্ত কোনো বক্তব্য দেন নাই। আমরা আশা করেছিলাম উনি হয়তো সর্বশেষ এই জায়গায় একটা মুখ্য ভূমিকা পালন করবেন। জানি না এখানে কোনো অদৃশ্য কোনো কিছু আছে কিনা, ওনাদের ইন্টারনাল কোনো কিছু আছে কিনা। আমি মনে করি বাংলাদেশে আমাদের এই ঐক্যের বিষয়টা জনগণ অনেক ভালোভাবে নিচ্ছিল, আর যে সমস্ত অভিযোগের ভিত্তিতে এটা দেয়া হচ্ছে আমি মনে করি এই অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। একটা কথা আলোচনায় আছে, আমি আবার বলছি যে একটা কথা আলোচনা আছে যে এইবারই প্রথম মনে হয় আপনারা নির্বাচনে ভালো করবার সুযোগ তৈরি হয়েছে। সেই সময়ে একটা কথা এসছে যে সারা বিশ্বে যদি ইসলামী দলগুলোর এইভাবে কেউ ক্ষমতায় আসে নাই, এখানে প্রথম একটা সুযোগ তৈরি হয়েছে বলে অনেকে মনে করছেন। বাস্তবতা কি আমি জানি না। সেখানে জামাত কি কোনোভাবে তার আগের যে চরিত্র, একেবারে ডানপন্থী রাজনৈতিক দল থেকে একটু বেরিয়ে মধ্যপন্থী হওয়ার চেষ্টা করতেছে, যেটা তার শরিকদের মধ্যে বড় ধরনের একটা শঙ্কা তৈরি করেছে, যেটা হয়তো তারা পরবর্তীতে বলেছেন যে আপনারা শরিয়া আইনের বিষয় নিয়ে আপনারা অনেকটা রিল্যাক্স ভাব প্রদর্শন করেছেন। না, এখানে দেখেন যারা খুশি হচ্ছে তারা শরিয়া আইনে বিশ্বাসই করে না বিএনপি, কিন্তু আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না এই কথা আমরা কখনোই বলি নাই। আমরা আমাদের টার্মটা চেঞ্জ করে বলছি যে আমরা কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই। ইসলাম তো বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, খায়রা উম্মাহ তোমাকে কল্যাণকর কাজের জন্যই তৈরি করা হয়েছে, সো দ্যাট মানবতার কল্যাণ, এটা তো শরিয়াতেরই একটা নির্দেশনা। তো আপনাকে যদি গ্লোবাল পার্সপেক্টিভে যদি ফেস করতে হয়, সবচেয়ে একই শব্দ দিয়ে আপনাকে মিন করতে হবে, নট দ্যাট। আপনি বিভিন্ন ওয়েতেই কিন্তু এটা কি করতে পারেন, প্রেজেন্ট করতে পারেন। আর ইসলামেরও আপনি যদি নীতিমালা দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গিয়েছেন, রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, ইসলামিক কানুন বাস্তবায়ন করেছেন। কানুন বাস্তবায়ন করতে যে এক একটা বিধান কিন্তু হুটহাট করেই চেপে আসে নাই, পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ মানুষের ভিতরে কি করেছেন, আগে মাইন্ড সেট আপ করেছেন, এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছেন, দেন একটা শরিয়া বিধান কি হয়েছে, এস্টাবলিশড হয়েছে। আপনি যদি রাতারাতি কাউকে পরিবর্তনের জন্য চেষ্টা করেন, আমি চাইলে রাতারাতি ওনার মতন চরিত্র ধারণ করতে পারবো না, আবার উনিও চাইলে আপনার মতন রাতারাতি বদলে যেতে পারবেন না। এটার ভিতরে কিন্তু এনভায়রনমেন্ট লাগবে। এই এনভায়রনমেন্ট কিন্তু আমাদের সবাইকে ক্রিয়েট করেই পর্যায়ক্রমে, দিস ইজ দ্য হিকমা অফ ইসলাম। ওকে।